আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস হেলার্স ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা বিখ্যাত শর্ট স্টোরি গেমস অ্যাট টুয়াইলাইটের দ্বিতীয় পার্ট, অর্থাৎ এটির ক্রিটিক্যাল সামারি, সিম্বলস, কোশ্চেন অ্যানালাইসিস সহ বাকি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। এই স্টোরিটির ফার্স্ট পার্টে আলোচনায় আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার সেটিংস, পারপাস, থিম সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছি। আর এই দ্বিতীয় পার্টে এটির ক্রিটিক্যাল সামারি, সিম্বল সহ বাকি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফার্স্ট পার্টি দেখোনি অবশ্যই আগে ফার্স্ট পার্টি দেখে তারপরে সেকেন্ড পার্টি দেখবে, তাহলে আশা করি টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ফার্স্ট পার্টির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। গেমস অ্যাট টুয়াইলাইট স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনা আমরা বলেছিলাম যে এটির প্রধান চরিত্রগুলো হলো রাভি, রঘু, মানু, মীরা এবং তাদের মা। স্টোরিটির প্লট সর্বপ্রথম শুরু হয় ইন্ডিয়ার কোনো একটি সুবুরবান এরিয়া বা শহরতলির কোনো একটি এরিয়ায় গ্রীষ্মের দুপুরবেলা, অর্থাৎ গ্রীষ্মকালের দুপুরবেলা, যখন সূর্য ডুবে যাচ্ছে এই রকম সময়, তবে এখনও সূর্য ডোবেনি। ঠিক সেই সময় রাভি, রঘু, মানু এবং মীরা তারা চারজন তাদের মায়ের কাছ থেকে বাসা থেকে বাইরে খেলাধুলা করার জন্য অনুমতি চায়। প্রথমে হালকা রোদ থাকার কারণে তাদের মা তাদেরকে বের হতে অনুমতি দেয়নি। পরবর্তীতে তাদের চাপাচাপির কারণে তারা অনুমতি পায়। তারা বাইরে যায় এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা হাইড অ্যান্ড সিক খেলবে। হাইড অ্যান্ড সিক, যেটির মানে হচ্ছে লুকোচুরি খেলা, আর আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি পলাপলি খেলা বা পলান্টুক খেলা। আর আমরা জানি ওই খেলাতে মূলত একজনকে নির্বাচন করা হয় যে বাকি সবাই যখন নিজেদেরকে লুকিয়ে রাখবে তখন বাকি সবাইকে সে খুঁজে বের করবে। ঠিক সেই রকম এই খেলাতেও রঘু সে হচ্ছে এখানে যারা আছে সবার থেকে বয়স্ক। রঘু আবার ফুটবল খেলায় পারদর্শী। রঘু মূলত সবাইকে খুঁজে বের করার জন্য নির্বাচিত হয়। যথারীতি রঘু তার চোখে হাত দিয়ে রাখে এবং বাকিরা সবাই নিজেদেরকে লুকানোর চেষ্টা করে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে, সবাই এদিক সেদিক লুকিয়ে গেছে। তো সেখানে যে রাভি ছিল, রাভি যে হচ্ছে এই স্টোরিটির প্রোটাগনিস্ট, সে হচ্ছে সবচেয়ে কম বয়সী এখানে, অর্থাৎ একটি কিশোরের মতো বালক। সে তাদের ঘরের পেছনে আরেকটি ঘর রয়েছে যেটি হচ্ছে পরিত্যক্ত ঘর। ওই ঘরে কেউ থাকে না অনেক দিন থেকে। সেখানে এই বাড়িটির পুরনো আসবাবপত্র জমা রাখা হয়। সেখানে কোনো মানুষ যাওয়া আসা করে না। সেখানে মাকড়সার অনেক বাসা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে থাকে। এমনও হতে পারে যে সেই ঘরে সাপ বা বিচ্ছু বসবাস করছে, এই রকম অন্ধকার একটি ঘর। সে নিজেকে সেই ঘরে গিয়ে এক কোণে লুকিয়ে রাখে। ঠিক সেই সময়টা কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন সময়, অর্থাৎ ওই সময়ে ঘরটির ভেতরে অন্ধকারও রয়েছে। রাভি যখন সেখানে নিজেকে লুকিয়ে রাখে তখন সে প্রথমত ভাবে যে সে এমন জায়গায় লুকিয়েছে তাকে রঘু বের করতে পারবে না, একদম খুঁজে বের করতে পারবে না, এবং সেই খেলায় সেই একমাত্র জয়ী হবে। আবার এটা ভেবে সে লুকিয়েছে ঠিকই, কিন্তু সে মাঝে মধ্যে অনেক ভয় পায় যে এই ঘরে হয়তোবা তাকে হয়তো সাপ বিচ্ছু আক্রমণ করতে পারে, হতে পারে এমন অন্ধকার সেখানে অন্য কোনো প্রাণী এসে তাকে হামলাও করতে পারে, এইরকম ভয়ের মধ্যে সে ছিল। যাই হোক, দেখা যাচ্ছে যে খেলায় রঘু সে সবাইকে এদিক সেদিক ডাকাডাকি করছে, দেখাদেখি করছে, খোঁজাখুঁজি করছে, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সে সবাইকেই খুঁজে পায়, কিন্তু সে রাভিকে খুঁজে পায়নি। সে অনেকবার রাভিকে ডাকাডাকি করেছে, কিন্তু রাভি ডাক না দেওয়ার কারণে, জবাব না দেওয়ার কারণে তাকে একদম খুঁজে পায়নি। কিন্তু দেখা যাচ্ছে তারা সবাই কিছুক্ষণ এই রাভিকে খুঁজেছিল কিন্তু খুঁজে পায়নি। না পেতে পেতে একটা সময় তারা রাভিকে ভুলে যায়। ভুলে গিয়ে তারা কি করে, আবার নতুন আরেকটি খেলা শুরু করে। কারণ তারা রবিকে ইতিমধ্যে ভুলে গিয়েছে। কিন্তু রবি কি করেছে, সে এটা ভাবে যে তাকে এখনও সবাই খুঁজতেছে এবং তাকে এখনও পায়নি এবং সে জয়ী হবে, এমনটাই সে ভাবতেছিল। কিন্তু দেখা যাচ্ছে প্রায় অন্ধকার হয়ে আসছে, যার কারণে সে অনেক বেশি ভয়ও পাচ্ছে। তবুও সে বের হচ্ছে না। ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। অনেক সময় চলে যাওয়ার পর রাভি যখন দেখতে পায় যে তাকে আর রঘু এবং অন্যান্যরা ডাকাডাকিও করছে না, মনে হচ্ছে যে তারা তাকে ভুলে গেছে, এমন মনে হয়েছিল, তখন রাভি নিজে ওই পরিত্যক্ত ঘর থেকে বের হয়ে আসে এবং বের হয়ে এসে সে চিৎকার করে নিজেকে বিজয়ী ঘোষণা করে। সে বলে যে হ্যাঁ, আমিই জয়ী হয়েছি, কেউ আমাকে খুঁজে পায়নি। এভাবে সে চিৎকার করে করে হাসি উল্লাস করতেছিল। আর সে যখন হাসি উল্লাস করতেছিল তখন
তার চোখে হালকা পানিও ছিল। এটার কারণ হচ্ছে সে ইতিমধ্যে ওই ঘরের ভিতরে খুব ভয় পেয়েছিল, যার কারণে সে ভীতু সন্ত্রস্ত হয়ে সে ঘর থেকে বের হয়ে আসে। কিন্তু এই ভীতেও এবং ভয়ের মাঝে সে নিজেকে আবার বিজয়ী ঘোষণা করে, কিছুটা উৎফুল্ল হয়েছিল, চিৎকার চেঁচামেচি করতেছিল। কিন্তু সে যখন নিজেকে চিৎকার করে বিজয়ী ঘোষণা করেছিল, তখন দেখা যাচ্ছে যে পাশে যারা ছিল তারা সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। তারা অবাক হয়ে এবং হাসাহাসি শুরু করে যে সে এখন কোথা থেকে বের হয়ে এসেছে, আমরা তো তাকে ভুলে গিয়েছি এবং তাকে ভুলে গিয়ে আমরা নতুন খেলাও শুরু করেছি। যার কারণে সবাই এই রবির বিজয় মেনে নিতে চায় না, তারা কোনো রেসপন্স করে না। রাভি ভেবেছিল যে সবাই তাকে বাহবা দিবে, সবাই তাকে শুভেচ্ছা জানাবে কারণ সেই জয়ী, কিন্তু দেখা যাচ্ছে কেউ ঠিকভাবে রেসপন্স করে না এবং সবাই তাকে জয়ী মানতেও রাজি নয়। এসব দেখে রাভির মনে খুব কষ্ট পায় এবং ঠিক সেই সময় দেখা যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন চারদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে। এমন সময় তাদের মা আসে এবং তাদের মা এসে তাদেরকে ডাক দেয় যে এখনই ঘরে প্রবেশ করো। তখন অন্যরা সবাই খেলা বন্ধ করে ঘরে রওনা দেয়, ঘরের দিকে প্রবেশ করতে থাকে। এই সময় রাভি দেখতে পায় যে কেউ তাকে বিজয় ঘোষণা না করেই ঘরের দিকে চলে যাচ্ছে, যার কারণে সে অনেক বেশি কষ্ট পায়। সে সেখানে যে ঘাস রয়েছে, ঘাসের উপর শুয়ে প্রচণ্ড কান্না করতে থাকে এবং তার এই কান্না দেখেও অন্যরা তাকে একটু তোয়াক্কাও করেনি। আর এভাবেই স্টোরিটির এই সংক্ষিপ্ত ছোট প্লটটি শেষ হয়। এক কথায় যদি বলি, এটি হচ্ছে খুবই সংক্ষিপ্ত ছোট প্লটের একটি ছোট গল্প। এখানে দেখা যাচ্ছে যে অনিতা দেশাই তিনি এই স্টোরিটি রচনা করার মাধ্যমে মূলত যেই চাইল্ডহুড বা শিশুরা রয়েছে, সেই শিশুদের যেই চাইল্ডহুড সাইকোলজি রয়েছে, তাদের ইমোশনস রয়েছে এবং তাদের মুড সুইং রয়েছে, সেই ব্যাপারগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দেখা যাচ্ছে যে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, সবচেয়ে কম বয়সী হচ্ছে রাভি, যে একটি শিশু ছিল। তার এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমরা দেখতে পাই। প্রথমত দেখতে পাই সে নিজেকে বিজয়ী ঘোষণা করার জন্যে সে খুব আশা পায়, আশা জাগে তার মাঝে, অর্থাৎ তার মাঝে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করতে থাকে। আবার কিছুক্ষণ পর দেখেছি এই ফ্যান্টাসি কাজ করার মাঝে সে নিজেকে বিজয়ী ঘোষণা করার জন্যে যে ঘরে সে যায়, সেখানে সে সামান্য অন্ধকারে অনেক বেশি ভয় পায়। এবং আবার এটাও দেখেছি যে ভয় এবং ফ্যান্টাসির মিশ্রণে তার চোখে কিছুটা পানি রয়েছে এবং সেই পানি রাখা অবস্থায় সে ওই ঘর থেকে বের হয়ে আবার হেসে হেসে নিজেকে চিৎকার করে বিজয়ী ঘোষণা করতে থাকে। এখানেও তার মিশ্র যেই মুড, সেটাকে দেখানো হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এতক্ষণ সে চিৎকার চেঁচামেচি করে নিজেকে বিজয়ী ঘোষণা করতেছিল হেসে হেসে, ঠিক কিছুক্ষণ পরে যখন দেখা যাচ্ছে কেউ তাকে রেসপন্স করে না, তখন তার মুড সুইং হয়ে যায়, তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এখন সে অনেক বেশি কষ্ট পেয়ে ঘাসের উপর শুয়ে আবার কান্নাকাটি শুরু করে। এই যে চাইল্ডহুড সাইকোলজি স্থির থাকে না, একবার এক এক দিকে সুইং করে, সেই ব্যাপারগুলোই মূলত অনিতা দেশাই এই স্টোরিটি রচনা করার মাধ্যমে আমাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যাই হোক, এবার যদি আমরা এই স্টোরিটির কিছু শর্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে হয়তো আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। প্রথমত সেটি হচ্ছে দ্য মোরাল অফ দ্য স্টোরি। এই স্টোরিটির মোরাল কী? আমরা তো স্টোরিটির পারপাস জেনেছি, তবে এখানে আরেকটা মোরাল অফ দ্য স্টোরি রয়েছে, আর সেটা হচ্ছে ইন গেমস অ্যাট টুয়াইলাইট innocent Ravi learns that the world can be a cruel place and that one can feel insignificant and lonely even among friends and family. অর্থাৎ এখানে রাভির মাধ্যমে বোঝানো হয়েছে যে রাভি এটা শিখতে পেরেছে যে এই পৃথিবীটা হচ্ছে মূলত একটি ক্রুয়েল প্লেস। এখানে প্রত্যেকটা মানুষ নিজেকে ইনসিগনিফিক্যান্ট ভাবতে থাকে এবং মাঝে মধ্যে অনেক লোনলি হয়ে যায়, একাকী হয়ে যায়, যেখানে তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি পর্যন্ত তাদের সাথে ক্রুয়েলটি দেখায়। এমনও সময় এসে থাকে যে মানুষগুলো তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকেও অনেক দূরে চলে যায়। অর্থাৎ রাভির এই থিঙ্কিংয়ের মাধ্যমে অনিতা দেশাই মূলত আমাদের মাঝে যে দ্বিতীয় মোরালটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেটি হলো দ্য অ্যাকচুয়াল ইমেজ অব দ্য রিয়েল ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমরা এমনও দেখেছি যে মানুষগুলো কখনো কখনো নিজেদেরকে অনেক বেশি ইনসিগনিফিক্যান্ট ভাবে, অনেক লোনলি ভাবে এবং মানুষগুলোর সাথে তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি পর্যন্ত অনেক দূরে চলে যায় স্বার্থের জন্যে।
যাই হোক, এটা হচ্ছে মূলত দ্য মোরাল অফ দ্য স্টোরি। এবং দ্বিতীয় যে কোশ্চেন সেটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অ্যাবাউট দ্য টাইটেল? এই স্টোরিটির টাইটেল গেমস অ্যাট টুয়াইলাইট রাখার পেছনে সিগনিফিক্যান্স কি? ইন দ্য টাইটেল দ্য ওয়ার্ড টুয়াইলাইট সাজেস্ট অ্যান ইন্টারপ্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো, ব্লারিং দ্য ডিস্টিংশন বিটুইন রিয়ালিটি অ্যান্ড ফ্যান্টাসি। অর্থাৎ আমরা জানি টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলিবেলা, আর গোধূলিবেলা হচ্ছে এমন সময় যেই সময় একজন মানুষ তার শ্যাডো দেখতে পায়, অর্থাৎ লাইট এবং যে আলো এবং অন্ধকারের যে মিশ্রণ, সেই মিশ্রণের সময়টাকে দেখা যাচ্ছে মানুষগুলো তার নিজের চেহারা অনেকটা দেখতে পায় না, সেখানে তার কিছুটা শ্যাডো সে উপলব্ধি করতে পারে। ঠিক সেম হচ্ছে বাস্তব জীবনে ফ্যান্টাসি এবং রিয়েলিটির মাঝে যে তফাৎ রয়েছে সেই ব্যাপারটি। টুয়াইলাইট মানে যেমন লাইট অ্যান্ড শ্যাডোর ইন্টারপ্লে, ঠিক তেমন বাস্তব জীবনে রিয়েলিটি এবং ফ্যান্টাসির ডিস্টিংশন বা তফাৎটাও ঠিক তাই। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অথবা কোনো ধরনের কারেকশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে এই টপিকটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি এনজয় করবে। থ্যাংক ইউ।